পরাগের সাক্ষীতেই জেল হয়ে গেল পলাশ আর প্রতীক্ষার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে জজ সাহেব বলতে থাকে, আমার কাছে এখনই একটা চিঠি আসলো, আপিলনামা আসলো। একজন কি না আপিল করেছেন, সে এই কেসের সাক্ষী হিসেবে। সে এতদিন অসুস্থ ছিল, সে আসতে পারেনি। আজকে তার যদি সাক্ষী আমি না শুনি তাহলে নাকি এই কেসে বিরাট বড় ভুল হয়ে যাবে। তাই ওনার সাক্ষী আমি গ্রহণ করব, ওনাকে ডেকে নেওয়া হোক। তখনই দেখা যাবে পরাগ সেখানে এসে হাজির হয়, যা দেখে শিমুল অবাক হয়ে যায় আর পলাশ আর প্রতীক্ষা ভয় পেতে থাকে। তারপরেই পরাগ এসে কাঠগড়ায় দাঁড়ায়। আর ওইদিকে তখনই প্রতীক্ষা উকিল বাবুকে বলে ওঠে, একজন দুম করে রায় বেরোনোর সময় এসে সাক্ষী দেবে, সেটা তো মানা যায় না, বলুন সেটা কি করে নেবে জজ সাহেব? আর উনি যে ভুলভাল কিছু বলবে না তার তো কোনো ঠিক নেই। উনি তো অসুস্থ ছিল, নিজে অসুস্থ ছিল, সে দুম করে কি করে এসে পড়লো সাক্ষী দিতে? তখনই উকিল বাবু বলতে থাকে, শুনুন, উনি আপনাদের বাড়ির লোক, উনি যদি সাক্ষী দিতে চায় আর জজ সাহেব যদি সে সাক্ষী শুনতে চায় তাহলে তো আমাদের কিছু করার নেই। আগে শুনি কি বলে, তারপরে না এর পরপ্রেক্ষিতে জবাব দেব। তখনই পলাশ আর প্রতীক্ষা ভয় পেয়ে যায়। তারপরে পরাগ এসে দাঁড়ালেই জজ সাহেব বলতে থাকে শিমুল পক্ষের উকিলকে, আচ্ছা আপনি এবার দাঁড়ান, জিজ্ঞাসাবাদ শুরু করুন। তখনই শিমুলের উকিল এসে পরাগকে বলতে থাকে, আপনার নাম কি? তখন পরাগ বলে, পরাগ ব্যানার্জি। তারপরেই উনি বলতে থাকে, আপনার পেশা কি? তখন পরাগ বলে, আগে একটা স্কুলে চাকরি করতাম, এখন আমার স্ত্রী শিমুলি ওই চাকরিটা করে। তখন উকিলবাবু বলতে থাকে, আচ্ছা এই কেসে আপনি কি কি জানেন বলুন তো? তখনই পরাগ বলতে থাকে, আমি এত কিছু জানি যে যা অন্য আর কেউ জানে না। আমার সাক্ষীতে আজকে অনেক কিছু ঘটবে। তখনই একথা শুনে অবাক হয়ে যায় শিমুল, আর ওইদিকে পলাশ আর প্রতীক্ষা ভয় পেতে থাকে। তারপরে পরাগ বলতে থাকে, আমি নিজের কানে শুনেছি ওরা আমার সামনেই দুজনে বুদ্ধি করেছে শিমুলকে রাতের অন্ধকারে সরিয়ে দেওয়ার জন্য। তারপরে আমি কোনো উপায় না পেয়ে শিমুলকে বাঁচাতে ওদের চক্রান্তের হাত থেকে আমার স্কুল জীবনে একটা পুলিশের পোশাক ছিল, যেটা আমি তখন নাটকে পেয়েছিলাম। সেই পুলিশের পোশাকটা পরে ছদ্মবেশ নিয়ে শিমুলকে বাঁচানোর জন্য সেই রাস্তায় দাঁড়িয়ে পড়ি। তখনই ঠিক দেখতে পাই যে প্রতীক্ষাকে আমার ভাই একটা ওর বাইকের কাছে দাঁড়া করিয়ে রেখে একটু দূরে ও শিমুলকে মারতে এসেছে। যখনই শিমুলকে পিছন থেকে গলা টিপে ধরে আমি সামনে এসে দাঁড়াই একটা খেলনা পিস্তল নিয়ে। তারপরেই দেখতে পাই যে পলাশ, কারণ আমার পলাশ আমার থেকে হালকা অল্প একটু দূরে ছিল, যার কারণে আমার বুঝতে আর এটা সমস্যা হয়নি যে এটা পলাশ। তারপরে পলাশ পুলিশের ভয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর ওখানে থাকা অবস্থায় কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। পুলিশের ধাওয়ায় ও ওখান থেকে পালায়, পুলিশ ওকে ধরতে পারেনি। আর আমি শিমুলকে বাঁচিয়ে কোনো মতে ওখান থেকে পালিয়ে আসি, কারণ কেউ যেন বুঝতে না পারে যে আমি ভালো হয়ে গেছি। তখনই একথা শুনে উকিলবাবু বলতে থাকে, আচ্ছা আপনি আর কি কি জানেন? তখনই পরাগ বলতে থাকে, শুধু এই নয়, ওরা এতেও থেমে থাকেনি। কিছুদিন আগে আমার জন্য ফলের জুস নিয়ে এসেছিল, তার মধ্যে বিষ মেশানো ছিল, আমাকে খেতে বলেছিল। হ্যাঁ, আমি শিওরলি ওদেরকে মেশাতে দেখিনি, তবে ওদের কথাবার্তায় আমি ঠিক বুঝতে পেরেছি যে ওরা আমাকে মেরে ফেলে শিমুলকে ফাঁসাতে চেয়েছিল। তাই আমি ওই জুসটা খাইনি। তখনই বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, জজ সাহেব, উনি একদম বানোয়াট কথা বলছে, উনি নিজেই তো একজন মিথ্যেবাদী, উনি একজন ফ্রড। না হলে উনি এতদিন মিথ্যে অসুস্থতার নাটক করে এখানে এইভাবে সাক্ষী দিতে পারতো না, নিজের ভাইয়ের বিরুদ্ধে এসব কথা বলতে পারতো না। ওনার চাকরি তো ওনার বউ করে, আর উনি অসুস্থতার নাটক করে এতদিন এখন এসেছে এসব কথা বলতে, ওনার কথার কোনো ভিত্তি নেই। তখনই একথা বলার পরে জজ সাহেব ওই উকিলবাবুকে বসিয়ে দেয়, আর এদিকে পরাগ বলতে থাকে, আমি জানতাম যে আমার কথার আপনাদের কাছে বিশ্বাস নাও হতে পারে, তাই কিছু প্রমাণ রয়েছে আমার কাছে, সেগুলো আমি পেশ করতে চাই। তারপরেই পরাগ ওদের বলা কথাগুলো যেগুলো ও মোবাইলে রেকর্ড করে রেখেছিল, সেই অডিও রেকর্ডের একটা পেন ড্রাইভ কোর্টে হাজির করে। তারপরে সেই পেন ড্রাইভ থেকে জজ সাহেব বলতে থাকে, আচ্ছা রেকর্ডিং গুলো শুনান। তখনই শিমুলকে মারার প্ল্যানের কথাগুলো, সব কথা সবাই শুনতে পায়। তারপরে যে পরাগকে বিষ খাওয়াতে যায় সেই কথাগুলো সবাই শুনতে পায়, যা শুনে অবাক হয়ে যায় শিমুল। আর এদিকে পলাশ আর প্রতীক্ষা দুজনে ভয় পেয়ে যায়। তারপরে পরাগ বলতে থাকে, আমি বুদ্ধি করে এই রেকর্ডিং গুলো করে রেখেছিলাম ওদের বিরুদ্ধে। ঠিক তখনই পলাশ দাঁড়িয়ে বলতে থাকে, জজ সাহেব, এটা আমার গলা নয়, আমাদেরকে ফাঁসানো হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে আমাদের নামে। যা শুনে অবাক হয়ে যায় পরাগ। তারপরেই পলাশকে বসিয়ে দেয়। এদিকে পরাগ বলতে থাকে, জজ সাহেব, আমার যা বলার ছিল আমি বলেছি। আসলে আমার ওয়াইফ শিমুল, ও অত্যন্ত ভালো মেয়ে। আজকে যদি ওকে বিনা অপরাধে জেল খাটতে হতো তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আর ওই দিন যদি ওকে আমি বাঁচাতে না পারতাম তাহলেও আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকতাম। তাই জজ সাহেব, আমার নিজের সাধ্য মতো আমি চেষ্টা করেছি আমার বউকে রক্ষা করার জন্য। আমার ভাই আর ভাইয়ের বউ
অনেকবার ওকে মেরে ফেলার চেষ্টা করেছে, ওর অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। তাই এতদিন আমাকে বাধ্য হয়ে এই অভিনয়টা করে যেতে হয়েছে যে আমি হাঁটতে পারি না, আমি কিছু শুনতেও পাই না, কথাও বলতে পারি না। এই নাটকটা আমার করে যেতে হয়েছে একমাত্র ওদের হাত থেকে আমার বউকে বাঁচানোর জন্য। তাই জজ সাহেব, আমি আপনার কাছে অনুরোধ করব, এরকম অপরাধীদের জন্য যথেষ্ট পরিমাণ শাস্তি হয়, ওদের জন্য এরকম শাস্তি হয় যাতে ওরা শিক্ষা পায়। তারপরেই সে পরাগ গিয়ে জায়গায় বসে। তখনই শিমুলের কাছে গেলে পরাগকে দেখে শিমুল বলতে থাকে, তুমি এতদিন আমার কাছে কেন বললে না বলো তো যে তুমি ভালো হয়ে গেছো? তখন পরাগ বলতে থাকে, কি করে বলতাম শিমুল, বলো, তাহলে কি আর আজকে এই দিনটা আসতো? আমি বলতে পারতাম বলো? তখনই শিমুল কাঁদতে থাকে। আর ওইদিকে বিপাশারা খুব খুশি হয় পরাগের কথা শুনে। তখন বিপাশা বলতে থাকে, পাগলি মেয়ে, আজকে আনন্দের দিনে কেউ কান্না করে বলতো? তখনই শীর্ষা বলতে থাকে, আমার যে কি ভালো লাগছে, পরাগ তো একদম সুস্থ সবল ভাবে হেঁটে কথা বললো, ওর তো কোনো সমস্যাই নেই শিমুল, আর কত সুন্দর করে সবকিছু হ্যান্ডেল করলো বলতো। তারপরে পরাগ পিছনে গিয়ে বসলেই এদিকে জজ সাহেব বলতে থাকে, আসলে আজকে আমি অনেক বড় একটা অভিজ্ঞতা পেয়েছি। আজকে যদি পরাগবাবু এসে ঠিক সময় সবকিছু না বলতো তাহলে হয়তোবা ভুল একটা রায় আমি ঘোষণা করতাম। তাই আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য পরাগবাবুকে অনেক ধন্যবাদ। আর এই রায়টা আমাকে ভাবনা চিন্তা করে দিতে হবে। তাই আজকের জন্য কোর্ট এখানে মুলতবি ঘোষণা করা হচ্ছে, কালকে এই কেসের রায় ঘোষণা করা হবে। তারপরে দেখা যাবে তার পরের দিন আবার কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। ওইদিকে পলাশ আর প্রতীক্ষা ওদের পক্ষে উকিলকে বলতে থাকে, আপনি তো বলেছিলেন যে এই কেস নাকি আমার পক্ষেই আসবে, তাহলে কি করলেন? কিছুই তো করতে পারলেন না। ওরা ঠিকই রায়টা জিতে নিল, আর আপনি কি করলেন? তখনই উকিলবাবু বলতে থাকে, দেখুন, আপনারা যে তলে তলে এত কিছু করে রেখেছেন তা তো আর আমাকে বলেননি, আর সবটা সত্যিও তো বলেননি। তখনই প্রতীক্ষা বলতে থাকে, সব সত্যি উদ্ঘাটন করার দায়িত্ব হলো আপনার, আমরা যদি সবকিছু বলে দিই তাহলে আপনি কেমন উকিল? তখনই উকিল বলতে থাকে, শুনুন, এখনো সময় আছে। শিমুল দেবী মনে হচ্ছে নরম মনের মানুষ, ওনার কাছে গিয়ে ক্ষমা চান, তাহলে আপনাদের সাজাটা কম হলেও হতে পারে। যা শুনে পলাশ আর প্রতীক্ষা অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনার কাছে জিজ্ঞাসা করব কি করব আমরা, আর ওর কাছে ক্ষমা চাইবো আমরা? কোনোদিনও না, এটা কোনোদিনও হবে না। আপনি এই কথাটা বললেন কি করে? তখনই পলাশ বলতে থাকে, শুনুন, আপনি যদি এই কেসটা যদি আমি আজকে হেরে যাই, আমার যদি জেল হয়ে যায় না, যে বাকি টাকাটা আপনি পাবেন সেই টাকাটা কিন্তু পাবেন না। যা শুনে উকিলবাবু বলতে থাকে, শুনুন, আপনি যে দিবেন না সেটা আমি জানি, আপনি দেওয়ার লোক নন, আপনি নেওয়ার লোক, তা তো আমি বুঝতেই পেরেছি। আপনার ফ্যামিলির মানুষের ক্ষতি করতে তো কোনো দিকে ছাড়েননি, আপনি বারবার ক্ষতি করার চেষ্টা করেছেন, তাহলে তো আপনারা ফাঁসবেনই বলুন। রায় তো ওনাদের পক্ষেই যাবে, ভালো মানুষদের পক্ষেই সবসময় রায় যায়। এই বলে পলাশ আর প্রতীক্ষা উকিলবাবুর দিকে আরো রেগে যায়। তারপরে দেখা যাবে জজ সাহেব চলে আসে, আর ওইদিকে বিপাশারা বলতে থাকে, আজকে না আমরা মিছিল করতে করতে বাড়িতে যাব, আর মহল্লায় আমরা হইচই করব, এমন একটা কেস জিতবো, হইচই করবো না। তখন শিমুল বলে, না না বিপাশা দি, এটা ঠিক হবে না, কারণ পরাগের ভাই তো পলাশ, ও তো খারাপ লাগবে। তারপরে বিপাশা বলতে থাকে, তোর পলাশের জন্য খারাপ লাগছে শিমুল? কেন? তোর এত ক্ষতি করলো, এত কিছু করলো, তোর কেন খারাপ লাগবে? তখনই শিমুল বলতে থাকে, দেখো না ফ্যামিলিটার অবস্থা হবে কি বলো, আমি তো চাইনি ওদের সাজা হোক, কিন্তু ওরা যদি ঠিক করে থাকতো তাহলে তো আর ওদের এই দিনটা দেখতে হতো না, কিন্তু না, ওরা তো আমার পিছনে পড়েছিল সবসময়। তারপরে দেখা যাবে বিপাশাদের সাথে কথা বলেই শিমুল পরাগের কাছে যায়, গিয়ে বলতে থাকে, তুমি একা একা এখানে বসে আছো কেন পরাগ? তখন পরাগ বলে, আমার না খুব কেমন যেন লাগছে, ভয় করছে শিমুল। তখন শিমুল বলে, কেন ভয় করছে তোমার? আর তুমি আমার কাছে কেন এতদিন কিছু বলনি বলো তো? তখন পরাগ বলে, তাহলে এই দিনটা আসতো না শিমুল। তখন শিমুল বলে, তাহলে কি তুমি জানতে যে এই দিনটা আসতে পারে? তখন পরাগ বলে, হ্যাঁ, আমি চেয়েছি যে ওদের শাস্তি হোক, ওরা এত বড় জঘন্যতম কাজ করেছে, আমি চাই ওদের শাস্তি হোক। তখনই শিমুল বলতে থাকে, তুমি যা শুনিয়েছো তাতে তো ওদের কি পরিমাণ শাস্তি হবে তুমি তো বুঝতেই পারছো, তুমি একটু কম করে শোনাতে পারতে, কম করে বলতে পারতে, তাহলে কম শাস্তি হতো হয়তোবা। তখন পরাগ বলে, শোনো, মা আসার সময় বললো যে দেখ এরকম ভাবে কথা বলিস না যে তোর ভাই আর ভাইয়ের বউ ভেসে যায়। তাতেও আমি কিছু মনে করি না মায়ের কথা, জানো তো, কারণ মা এরকমই, যখন আবার জানবে না এই জঘন্যতম কাজটা ওরা করেছে, তখন কিন্তু আবার ওদেরকেই খারাপ ভাবে। তাই এই কথাগুলো বলতে চাই না, তুমি যাও না তোমার বন্ধুদের সাথে গিয়ে বসো। তখন শিমুল বলে, না না, আমি তোমার কাছে আছি, তাতে কি হয়েছে? তখন পরাগ বলে, আমার না খুব ভয় করছে, তোমার হাতটা দেবে, আমি একটু শক্ত করে ধরে বসি। তখনই শিমুলের হাতটা ধরে পরাগ চুপ করে বসে থাকে।